তাহলে কি কেন্দ্রীয় সরকার অথবা ভারতীয় জনতা পার্টি তারা চান না যে বাংলার নির্বাচন হোক? এর ভেতরে কি অন্য কিছু লুকিয়ে আছে? মানে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনো, সেগুলো সময় মতো না বেরোক, এখানে একটু রাষ্ট্রপতি শাসন হোক, এরকম কি কোনো মনোবাঞ্ছা আছে? আপনাদের আমি অনেকদিন আগে থেকেই বলছি যে এবারে নির্বাচনটা একটা অন্য মাত্রার নির্বাচন, যেখানে কেন্দ্রীয় বিজেপি তারা এই প্রথমবার পশ্চিমবঙ্গ দখলের জন্য ঝাঁপাচ্ছে। আমার শব্দবন্ধটা খেয়াল করুন, আমি দখল বলেছি, তার কারণ এটা প্রয়োজন। তারা বুঝতে পেরেছে এবার যদি দখল করতে না পারে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে কতটা বিশ্বাস ভরসা করবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করে দিয়েছে। তার কারণ ইতিমধ্যেই ভোট শেয়ার কমে গিয়েছে। অন্যান্য গতবারের লোকসভা থেকে লাস্ট বারের লোকসভায় বিজেপির ভোট শেয়ার কিন্তু কমে গিয়েছে। তার কারণ কেন্দ্রীয় বিজেপির এই উদাসীনতা। আর এর পরেই কিন্তু একের পর এক চমক আপনাদের মধ্যে সকলেই জেনে গিয়েছেন, আমার মনে হয় সকলেই গত রাতে জেনে গিয়েছেন যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে প্রাক্তন হয়ে গেছেন তিনি শিবি আনন্দ বোস। তিনি রিজাইন করে দিয়েছেন হঠাৎ করেই। একেবারে দিল্লিতেই তিনি বসেছিলেন এবং দিল্লিতে বসেই তিনি রেজিগনেশন পাঠিয়ে দিয়েছেন রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি সেটাকে অ্যাকসেপ্টও করে নিয়েছেন এবং কি একেবারে চোখের পলকের গতিতে তারপরে অমিত শাহের দপ্তর নতুন অন্তর্বর্তীকালীন রাজ্যপালের নামও ঘোষণা করে দিয়েছেন। তিনি হচ্ছেন তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল টি এন রবি। তিনি পশ্চিমবঙ্গের দায়িত্ব সামলাবেন। কেন একটু হাসি পেল? টি এন রবির সঙ্গে তামিলনাড়ুর সম্পর্কটা আজকে আপনাদের সামনে ব্যাখ্যা করব। আর এই ঘোষণার পরেই একেবারে তৃণমূল কংগ্রেসের থরহরি কম্প। সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে তিনি রাষ্ট্রপতি শাসনের জন্য ভয় পাচ্ছেন এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা তারা বলতে শুরু করে দিয়েছে ওপেনলি যে রাষ্ট্রপতি শাসন ঘুরপথে করানোর জন্য এটা করা হয়েছে। তার কারণ নাকি এই শিবি আনন্দ বোস নাকি সাইন করছিলেন না রাষ্ট্রপতি শাসন, তাকে দিয়ে নাকি জোর করে করানো যাচ্ছিল না বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এমনটাই তারা বলার চেষ্টা করছেন। কি কারণ না কারণ আজকে ব্যাখ্যা করার চেষ্টা করি আপনাদের সামনে। তবে যে কারণই হোক অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আপনারা ওয়েলকাম জানাচ্ছেন কিনা আজকে কমেন্ট সেকশনের মাধ্যমে কিংবা লাইকের মাধ্যমে আমাদের জানাবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আজকে এতটা গুরুত্বপূর্ণ একটা দিন, পশ্চিমবঙ্গের জন্য একটা মাইল ফলক দিন। এই রাজ্যপাল পশ্চিমবঙ্গ থেকে অনেক দিন আগে চলে যাওয়া উচিত ছিল। এই রাজ্যপালের জামানায় কিচ্ছুটি হওয়ার নয়। যে রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে হাতে খড়ি নিয়েছিলেন সেই রাজ্যপাল পশ্চিমবঙ্গে শুধুমাত্র সময় নষ্ট করছিলেন এবং পশ্চিমবঙ্গবাসীর একেবারেই কি বলবো এই রকম, বিশ্বাস করুন, আমার মাফ করবেন আমার শব্দবন্ধের জন্য, যে এই রকম অনুপযুক্ত রাজ্যপাল একেবারে অনেক আগে এনাকে সরিয়ে দেওয়া উচিত ছিল। একেবারে কি বলবো সব থেকে বাজে রাজ্যপাল পশ্চিমবঙ্গের যা ভাগ্যে জুড়ে যে ইনি তার মধ্যে অন্যতম। আমি জানি না ইনি কম্প্রোমাইজ হয়ে গিয়েছিলেন কিনা কোথাও। তার কারণ তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনের সময় এনার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন। ইনি মানহানির মামলা পর্যন্ত করেননি দেখে আমি অবাক হয়ে গিয়েছি যে এটা তো মানহানির মামলা করবেন, যদি এই ঘটনা মিথ্যা হয় তিনি তো মানহানির মামলা করবেন যে আমার নামে মিথ্যে কলঙ্ক রটানো হচ্ছে। জানি না তিনি কম্প্রোমাইজ রাজ্যপাল ছিলেন কিনা, বারবার এই প্রশ্ন আমাদের মাথায় উঠেছিল। তাই তাকে সরিয়ে দেওয়াটা নির্বাচনের আগে অত্যন্ত প্রয়োজন। কিন্তু তৃণমূল কংগ্রেস সিঁদুরে মেঘ দেখছে। তারা ভাবছে যে এই শিবি আনন্দ বোসকে হয়তো এমন কোনো সিদ্ধান্ত বিজেপি নিতে চাইছে যে এপ্রিলের মধ্যে, আপনারা জানেন, ভোট শেষ করতে হবে, নাহলে মের ফার্স্ট উইকে সরকার গঠন করা সম্ভব নয়। তৃণমূলের বক্তব্য হচ্ছে এই এই ডিলে এখনো এসআইআর এর 60 লক্ষের মধ্যে আমি খবর পেলাম 6 লক্ষ নাকি এখনো পর্যন্ত তাদেরকে নির্ধারণ করা গেছে যোগ্য বা অযোগ্য, বাকিটা পেন্ডিং রয়েছে। তাই সময়ের মধ্যে করা না গেলে রাষ্ট্রপতি শাসনের যে একটা প্রশ্ন চিহ্ন খাড়া হচ্ছে। আবার রাষ্ট্রপতি আসছেন আজকে আবার রাষ্ট্রপতি আসছেন দুদিনের জন্য পশ্চিমবঙ্গে। এখন কি হয় ব্যাপার বুঝতে পেরেছেন তো? দার্জিলিং এ, কালিম্পং এ রাষ্ট্রপতি দুদিন থাকবেন, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি অবজার্ভ করবেন। কি আপনাদের কি চাই লিখুন, আজকে দাবিটা জোরদার করুন। এই তৃণমূলকে হাঁটানোর জন্য কেন্দ্রীয় সরকারের সক্রিয় ভূমিকাটা আমাদের প্রয়োজন। তার কারণ শুধুমাত্র এরা তৃণমূল একাই খেলবে আর বাকিটা সবাই গণতন্ত্রের ধ্বজা ধরে বসে থাকবে আর সবাই
সত্যের পথে চলবে, আর এরা শুধু ওই বেয়াদপি করে অন্যায়ভাবে পশ্চিমবঙ্গের মানুষের জীবনটাকে নরকবাস করে দেবে, এর বিরুদ্ধে প্রতিবাদটা অনেকদিন আগে থেকে শুরু করেছিলাম বলে ইউটিউবের জার্নিটা শুরু করেছি। আর আপনারা যারা বাড়িতে বসে রয়েছেন তারাও অন্তত প্রতিবাদটা করুন, যাতে পরবর্তীকালে বলতে পারেন যে আপনিও সাক্ষী ছিলেন এই পরিবর্তনের। যাই হোক, আমি আপনাদের সামনে প্রথমে অনেক তৃণমূল কংগ্রেসের এই খবর আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে পোস্ট করে দিচ্ছেন সঙ্গে সঙ্গে, তারপরে যত মুখপাত্র আছে তৃণমূল কংগ্রেসের সবাই একে একে পোস্ট করতে শুরু করে দিয়েছে। সবারটা দেখাতে পারবো না, তার আগে আমি দুটো বক্তব্য শোনাবো, একটা বাংলায় একটা হিন্দিতে, ইংলিশে উর্দুতে মারাঠিতে বোধহয় সবইতে করেছে। আমি বাংলার হিন্দিটা আপনাদের শোনাবো, ইংলিশটা শোনাবো না। বাংলায় চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি বলছেন আপনারা শুনুন, তিনিও ভয় পাচ্ছেন ওই রাষ্ট্রপতি শাসনের, শুনুন। সিভি আনন্দ বোস কিছুক্ষণ আগেও আমাদের এই রাজ্যের অর্থাৎ বাংলার রাজ্যপাল ছিলেন, হঠাৎ পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করলেন কেউ বুঝে উঠতে পারলো না। ওনার ওপর কি কিছু চাপ সৃষ্টি করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অথবা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে? এমন কিছু কি তাকে বলা হয়েছে যার জন্য তাকে পদত্যাগ করতে হলো? আমাদের অবাক লাগছে। কিছুদিনের মধ্যেই নির্বাচন, তাহলে কি কেন্দ্রীয় সরকার অথবা ভারতীয় জনতা পার্টি তারা চান না যে বাংলার নির্বাচন হোক? এর ভেতরে কি অন্য কিছু লুকিয়ে আছে? মানে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনো, সেগুলো সময় মতো না বেরোক, এখানে একটু রাষ্ট্রপতি শাসন হোক, এরকম কি কোনো মনোবাঞ্ছা আছে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টির? হঠাৎ কিসের পদত্যাগ? এবং যা সংবাদ মাধ্যমেও দেখলাম যে আগামীকালও তার কোথাও যাওয়ার কথা ছিল, এই বাংলার একটি জেলাতে যাওয়ার কথা ছিল, কিন্তু তার পরপরই তার পদত্যাগের এই সিদ্ধান্ত। শুনলেন, রাষ্ট্রপতি শাসনের জুজু দেখছে তৃণমূল কংগ্রেস। দেখুন, বিজেপি যখন কোনো একটা লক্ষ্য নিয়ে চলে সেই লক্ষ্যটা পূরণ করে। এই তৃণমূল কংগ্রেসকে যতটা মার্সি করেছে শাসক দল হিসাবে, এতটা সহানুভূতি আর অন্য কোনো দ্বিতীয় কোনো রাজনৈতিক দল দেখাবে না। যে ধরনের চুরি, দুর্নীতি, অত্যাচার, অন্যায়, প্রধানমন্ত্রী সম্পর্কে বিচ্ছিরি কথা, কেন্দ্রীয় মন্ত্রীদের উপর গাড়ির মধ্যে ইট ছোড়া, পাথর ছোড়া থেকে শুরু করে মানে যত রকমের অভব্য আচরণ সবটা করে দেওয়ার পরও কিন্তু কেন্দ্রীয় সরকার এমন কোনো এদের বিরুদ্ধে কড়া স্টেপ নেয়নি। কিন্তু সমস্ত সীমা অনেকদিন আগেই অতিক্রান্ত হয়ে যাওয়ার পর এবারের নির্বাচনটা কেন্দ্রীয় সরকার তারা কিন্তু একেবারে 100% চেষ্টা করছে যে কোনো রকম যেন ত্রুটি বা খামতি যেন তাদের মধ্যে না থেকে থাকে, সেই চেষ্টা তারা করছে। এবং আমি আপনাদের সামনে বলতে থাকবো, এই যে টিএন রবি, তার কথা এবার একটু আসি। টিএন রবি হচ্ছেন এই মুহূর্তে বর্তমানে তামিলনাড়ুর তিনি রাজ্যপাল। তার পরিচয় একটু দিই। তিনি সিবিআই এর আধিকারিক ছিলেন, একেবারে দক্ষ আধিকারিক ছিলেন এবং ছিলেন আইবি পদেও কাজ করতেন। তিনি পাটনায়, বিহারে বাড়ি। ফিজিক্সে অনার্স করেছিলেন, তারপর মানে আইএস আইপিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি কিন্তু তারপরে আইবিতে চাকরি করেছিলেন, সিবিআই এ চাকরি করেছিলেন এবং এরপর তিনি জম্মু কাশ্মীরের মতো কনফ্লিক্ট সামলেছিলেন। এমনকি তিনি ডোভালের ডেপুটি হিসেবে পর্যন্ত কাজ করেছিলেন এবং একাধিক মানে কন্ট্রোভার্সিয়াল এলাকায় কনফ্লিক্টগুলো তিনি দক্ষতার সঙ্গে সামলেছিলেন। তাকে রাজ্যপাল করা হয়েছিল আপনার তামিলনাড়ুতে। তামিলনাড়ুর যে এম কে স্ট্যালিন আপনারা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বন্ধু, ইন্ডি জোটের মধ্যে রয়েছেন। তার সঙ্গে নিত্য নৈমিত্তিক ঝগড়া এবং ঝামেলা। তার কারণ ইনি পিঠে সিদ্ধারা সোজা করা লোক। ঠিক যেমন অনেকটা মনে করতে পারেন প্রথম আমাদের গভর্নর মানে ওই জগদীপ ধনকর মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় যেমন ছিলেন, জগদীপ ধনকর যেরকম ছিলেন ওই স্টাইলের লোক ইনি। এবং একে একদম স্ট্যালিন সহ্য করতে পারে না। এর বিরুদ্ধে সমস্ত রকমের প্রচেষ্টা করে একে সরানোর চেষ্টা করেছিল স্ট্যালিনের সরকার, এমনকি রাষ্ট্রপতির কাছে গিয়ে আবেদন করেছিল একে সরিয়ে দিতে, তারপরে ওকে সরাতে পারেনি। এইরকম এহেন একজন লোক তিনি আসছেন পশ্চিমবঙ্গে এই অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিতে। হতেও পারে তিনি পার্মানেন্ট হয়ে যেতে পারেন, অন্তত ভোট যতদিন থাকবে ততদিন, আর তো কোনো, অন্তত এখন ধরুন 6 মাস ছেড়েই দিন। এই পরিস্থিতিতে এইরকম একটা দুধের লোক আসাতে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল কংগ্রেস, দেখাটাই স্বাভাবিক তাদের। তার কারণ হচ্ছে মানে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। যে চুরি, জোচ্চুরি, অন্যায়, দুর্নীতি সবকিছু করে এসআইআর প্রক্রিয়া এমনিতেই মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তারপরে এরকম করা যদি একজন রাজ্যপাল চলে আসে,
এবং রাজ্যপালকেই তো আলটিমেটলি রাষ্ট্রপতি শাসন বলুন আর যাই বলুন করা কোনো সিদ্ধান্ত নিতে গেলে ওই রাজ্যপালের পিঠের শিরদাঁড়াটা জোর লাগবে, তাকেই সিদ্ধান্তটা নিতে হবে আলটিমেটলি। কারণ রাজনৈতিক আক্রমণ তার উপরেই নেমে আসবে, যতই অমিত শাহকে তৃণমূল কংগ্রেস আক্রমণ করুক প্রথম আক্রমণটা তাকেই সামলাতে হবে। তো তার পিঠের শিরদাঁড়া জোর যদি না থাকে, সে যদি ওই মানে প্রথম দিনই ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাতে করে নিয়ে এসে কার্যত ওই রকম আত্মসমর্পণ করে ফেলেন, ওই রকম রাজ্যপাল দিয়ে তো হবে না। সেই জন্য এই রাজ্যপালের প্রয়োজন ছিল। তবে বিজেপি সূত্রে তো একেবারেই মুখ খোলা হচ্ছে না, তারা বলছে যে এটা কার্যত মানে তার শরীর খারাপ, রাজ্যপালের বর্তমান রাজ্যপাল তার শরীর খারাপ, জানেন আপনারা তার শরীর খারাপ ছিল, মানে হার্টের প্রবলেম ছিল, মানে সেটা হাসছি না, মানে আমি বলছি যে তার শরীর খারাপ বলে একটা লেম এক্সকিউজ দিয়ে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা তো অত্যন্ত খুশি, আমি তো অত্যন্ত খুশি। এই ধরনের রাজনৈতিক এই ধরনের একজন ব্যক্তিত্বকে অনেকদিন আগে সরিয়ে ফেলা উচিত ছিল। মানে মাফ করবেন আমার শব্দবন্ধের জন্য, হি ওয়াজ গুড ফর নাথিং। কোনো কিছু পশ্চিমবঙ্গের জন্য তার মানে অবদান আমরা দেখতে পাইনি, কোনো অবদান তার আমরা দেখতে পাইনি। এমনিতে রাজ্যপালের অবদান এখতিয়ার অত্যন্তই কম, সে সীমাবদ্ধতার মধ্যেও তার কিচ্ছু আমরা দেখতে পাইনি। তো তার চলে যাওয়াতে আমরা যথেষ্ট খুশি, আপনারাও খুশি কিনা লিখে জানাবেন। এই জায়গাটায় আমি আপনাদের শশী পাজার বক্তব্য শোনাবো। তিনি হিন্দিতে বলেছেন, এরা যে যাই বলছে কিন্তু এই রাষ্ট্রপতি শাসনের কথাটা কিন্তু এদের প্রত্যেক যে বক্তব্যে থাকছে, এরা জুজুটা বুঝতে পেরে গিয়েছে। আসুন শশী পাজা কি বলেছেন হিন্দিতে শোনাবো আপনাদের। अचानक पश्चिम बंगाल के महामान्य राज्यपाल सीवी आनंद बोस ने अपना इस्तीफा दिया। क्या बात हुई? ये इस तरीके की भयानक परिस्थिति जब हम लोग जानते हैं कि बंगाल की निर्वाचन अप्रैल में समाप्त भी करना है, किसके निर्देश पे ये हुआ है, क्यों हुआ है, क्या परिस्थिति खड़े करने चाहती है केंद्र में जो सरकार है? आपने जगदीप धनखड़ को रिजाइन करवाया उपराष्ट्रपति पद से, आप सीवी आनंद बोस को गवर्नर जो वेस्ट बंगाल के थे वहां से रिजाइन करवाते हैं, क्या उद्देश्य है? केंद्र के होम मिनिस्टर स्वराष्ट्र मंत्री जो हैं, गृह मंत्री हैं अमित शाह जी, जवाब तो आपको देना है। आप क्या चाहते हैं कि बंगाल में निर्वाचन नहीं होना चाहिए? बंगाल में गणतंत्र की प्रतिष्ठा गणतंत्र नहीं रहेगी? बंगाल में गणतंत्र उपाय में जो बंगाल की जनता वोट देने चाहती है वो वोट नहीं होगा। आप क्या यहाँ राष्ट्रपति शासन की ओर ले जाने की कोशिश कर रहे हैं बंगाल को? संविधान नाम की कोई चीज ही नहीं। मुख्यमंत्री ममता बनर्जी ने कहा कि वो एक्सट्रीमली शॉक्ड, उन्होंने ट्वीट किया है कि क्या चल रहा है बंगाल में, जहां एक राज्य के निर्वाचित मुख्यमंत्री से कोई बात नहीं होती है। आप ये तय करते हैं कि कौन इसके बाद का गवर्नर होगा। तमिलनाडु के गवर्नर यहाँ पे डॉक्टर रवि आकर गवर्नर बन जाएंगे, कोई बात नहीं होती है केंद्र और राज्य के बीच में। क्यों नहीं होगी? ममता बनर्जी के संग क्यों नहीं बात होगी आपकी? संविधान को तो শুনলেন, এই হচ্ছে শশী পাজার বক্তব্য। এখনো সিবি আনন্দ বোস 2022 সালের নভেম্বরে, আপনাদের মনে রয়েছে, প্রায় বছর চারেক হতে চললো, তার 3.5-4 বছর হতে চললো তিনি রাজ্যপালের দায়িত্ব নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্ভবত কলকাতা ইউনিভার্সিটি ডিলিট না কোথায় তার হাত দিয়ে দেওয়া হয়েছিল। এই সমস্ত নোংরামো দেখে আমরা তো মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম, সহ্য করতে হয়েছিল, উপায় ছিল না। তারপরে এনার এখনো 20 মাস মতো সময় ছিল হাতে, 20 মাস এখনো পর্যন্ত রাজ্যপাল হিসেবে তিনি থাকতেন। কিন্তু দেখুন, তৃণমূল যাই বলুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় সিকোয়েন্সটা বুঝুন। আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় খুব একটা মানে কি বলবো, আপনারা জানেন কেমন রাজনৈতিক নেতৃত্ব, তিনি যে কোনো উপায়ে ক্ষমতায় থাকতে চান। সেই উপায় আমি আর বিশ্লেষণ করতে পারবো না, আমার এখতিয়ার রয়েছে, আপনাদের বুঝে নিতে হবে। সেই উপায় রাজনৈতিক না হয়ে যদি অরাজনৈতিকও হয়, তাহলে সেই উপায়ও কিন্তু তিনি নেওয়ার, সেই ডিসিশন নিতে তিনি মানে কি বলবো ভয় পান না। তাতে অনেক কিছু হয়ে যায়, আমি আর বাকিটা বলতে পারবো না, আপনারা বুঝতে পারবেন। তাই ক্ষমতাকে ধরে রাখতে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিণতি আগামী দিনে কি হতে পারতো আমরা খুব ভালোভাবে আন্দাজ করতে পারছি। এবং সেখানে একজন ফুল টাইম পশ্চিমবঙ্গে গভর্নরের প্রয়োজন ছিল, অ্যাটলিস্ট নিদেন পক্ষে পিঠের শির দ্বারা সোজা করা ডুয়েল রাজ্যপালের ভূমিকা পালন করলেও চলবে। সেরকমই হচ্ছেন টিএন রবি। ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই ডরিনা, এই মাফ করবেন, এই তিনি যে এই যে ধর্ণা করবেন, তারপরে যে কর্মসূচি তিনি ঘোষণা করবেন, তার উপরে পশ্চিমবঙ্গে আগামী দিনে কি হবে এখনো কিন্তু এই নাম বাদ নিয়ে আমরা পশ্চিমবঙ্গে অশান্তি সেই অর্থে লক্ষ্য করিনি। কিন্তু দেখবেন রাজনৈতিক নেতৃত্বরা যদি চায় না, তার পরের দিন দেখবেন অশান্তি হয়ে গেছে। আমি কাউকে ব্যক্তিগতভাবে বলছি না,
রাজনৈতিক নেতৃত্ব সামগ্রিকভাবে সমস্ত রাজনৈতিক দলের কথা বলছি, যদি চায় তাহলে দেখবেন যে অশান্তি শুরু হয়ে যাবে। ঠিক সেইখানে আঁচ করতে পেরেছে হয়তো, তার কারণ অমিত শাহের কেন্দ্রীয় মানে গৃহমন্ত্রী, তার কাছে অনেক ইনফরমেশন থাকে, তিনি জানেন, অনেক খবর তার কাছে রয়েছে, কোন খবরের ভিত্তিতে তিনি আগাম এই সতর্ক ব্যবস্থা নিয়েছেন। এমনকি ধরুন যদি পরিবর্তনটা হয়েও যায়, কিংবা মানে পরিবর্তন হয়ে যাওয়ার পরেও এইরকম একটা গভর্নমেন্ট তিনি সামলাতে পারবেন, সেখানে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাটা এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে, সেখানে তো মানে কার্যত মানে ভয়ঙ্কর। আর পশ্চিমবঙ্গের পাশেই রয়েছে বাংলাদেশ, যেখানে মানে লস্করে তো এবার জঙ্গিরা পর্যন্ত ধরা পড়ছে। এরকম একটা জায়গায় যদি মানে শক্ত প্রশাসনের হাতে না রাশ থাকে, তাহলে তো মানে গোটা ভারত ভার্নারেবল হয়ে যাবে, যে কোনো জায়গায় মানে ভারতে ভয়ঙ্কর কাণ্ড ঘটতে পারে। সেই কারণেই শুধুমাত্রই রাষ্ট্রপতি শাসন একটাই ব্যাপার না, তার কারণ তারা হয়তো কোথাও একটা সেন্স করছে যে এবারে পরিবর্তনটা এমন একটা জায়গায় যে পরিবর্তন হওয়াটাই মানে পরিবর্তনটাই বাঞ্ছনীয়, পরিবর্তন হবে। তারপরের দিনগুলো রাজ্যপালের ভূমিকায় যদি একজন মানে পিঠে সিটদাঁড়া করা সোজা লোক যদি না থাকতে পারে, তাহলে পরবর্তী দিনগুলো যে বিজেপির নেতৃত্বই বসুক না কেন, রাজ্যপালের ভূমিকা সঠিকভাবে না থাকলে তিনিও সামলাতে পারবেন না। কিংবা এই অন্তর্বর্তীকালীন পিরিয়ডটা, বিশেষ করে এই ভোটের মধ্যে অন্তর্বর্তীকালীন পিরিয়ডে রাজ্যপালের বিরাট ভূমিকা রয়েছে। আজকে যে পরিস্থিতি, আপনারা জানেন কি, আপনাদের আমি একটা খবর দেখাচ্ছি, আমি মনে থাকলে আমি স্ক্রিনশট দেখাবো, না হলে এমনি আমি খবর এটা পড়ে দিচ্ছি। সেটা হচ্ছে লেখা রয়েছে আনন্দবাজার পত্রিকায়, ফুল বেঞ্চ রাজ্যে আসার আগে বিজেপি ছাড়া প্রায় সমস্ত দলই কমিশনের বিরুদ্ধে পথে, শুক্রে ধর্নায় বসছে মুখ্যমন্ত্রী মমতাও। আজকে সমস্ত রাজনৈতিক দল, শুধুমাত্র বিজেপি ছাড়া সমস্ত রাজনৈতিক মানে সমস্ত, সিপিএম কংগ্রেস তো রয়েছে এর পাশে, তৃণমূলের পাশে, তার ছাড়াও আইএসএফ টাইএসএফ সবাই এরা ধর্নায়, এরা কার্যত সমর্থন করছে, এরা সমর্থন করছে কমিশনের বিরুদ্ধে, এরা পথে নামছে। মানে বুঝতে পারছেন আইন শৃঙ্খলার কত তীব্র পরিণতি হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের সরকার এদের সমর্থনকে কাজে লাগিয়ে এই আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করতে পারে। এই মোহাম্মদ সেলিমের মতো সিউডো সেকুলার নেতৃত্বরা, এরা কার্যত তৃণমূল কংগ্রেসের বি টিম, এরা সবাই মিলে ক্ষমতায় থেকে ক্ষমতাকে ব্যবহার করে রাজীব কুমারের মতো দুদিন আগে ডিজির পদে থাকা আজকে তৃণমূলের পতাকা নিচ্ছেন। এইরকম পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে ঠান্ডা করতে গেলে কিছু তো একটা চাল চালতেই হবে। মানে চালের কিছু না, যেটা প্রভিশন রয়েছে, রাজ্যপাল চেঞ্জ করতেই পারেন, রাজ্যপাল মানে তিনি পদত্যাগ দিতেই পারেন। তার মনে হয়েছে তিনি সামলাতে পারছেন না, তার শারীরিক অবস্থা, তিনি পদত্যাগ দিয়েছেন। তো অত্যন্ত সুখকর খবর, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে আমাদের মানে এই দুরবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে, মানে এই তৃণমূল কংগ্রেসের হাত থেকে বাঁচার জন্য শুধুমাত্রই ভাবছেন যে একটা নির্বাচন হবে, আর নির্বাচনে একটা দল জিতবে, তৃণমূল কংগ্রেস হেরে যাবে, সেই দলটা গিয়ে ক্ষমতায় বসে যাবে। এত কোনোদিন হবে না। আমি আপনাদের অনেক দিন আগে বলে দিয়েছিলাম যে এইখানে এরকম এত সোজা নয় যে একটা রাজনৈতিক ভোট হবে, একটা রাজনৈতিক দল জিতে যাবে, তৃণমূল কংগ্রেস হেরে যাবে, সেই দলের মুখ্যমন্ত্রী হয়ে যাবে, এরকম হবে বলে মনে হয় না, কোনোদিন হবে না। এখানে হেরে গেলেও ছাড়া হবে কিনা মানে নবান্ন, সে নিয়েও সন্দেহ রয়েছে। তো যাই হোক, একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু এখানে ওই যে বললাম, আপনাদের বাপ ঠাকুরদারাও স্বাধীনতা সংগ্রামের সময় রাস্তায় নেমেছিলেন, আপনাদের রাস্তায় নামতে হবে না, মানে আইন শৃঙ্খলা ডেফিনেটলি আপনাদের মাথায় রাখতে হবে, সে অবনতি করার আপনাদের কোনো ইখতিয়ার নেই, আমারও কোনো ইখতিয়ার নেই। কিন্তু ঘরে বসে মানে নিজের বক্তব্যটা নিজে বলার অধিকার সংবিধান যেটা দিয়েছে সেইটুকু আপনারা ইউটিলাইজ করতে পারেন, যেটুকু আমি আমার সীমিত ক্ষমতা দিয়ে করছি, সেটা কমেন্ট বক্সের মাধ্যমে আপনার প্রতিফলন ঘটাতেই পারেন আজকের। এরপরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মোড় আমরা দেখবো মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে ডেফিনেটলি এর উগ্র কিছু ভাষণ তো আমরা শুনবই, তার বক্তব্য তো আমরা শোনার প্রতীক্ষায় থাকবোই। কি বলছেন তিনি, এরপর তিনি কি কর্মসূচি নিচ্ছেন, দিল্লি যাওয়ার কি প্ল্যান করছেন, সবটাই আমরা শুনবো আর আপনাদেরও জানাবো। এনিওয়ে, আপনাদের সকলের শুভকামনা জানিয়ে এখানে শেষ করলাম।